বাংলাদেশ এখন আসলেই একটা জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে। দেশের রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে তৈরি হয়েছে একটা গভীর সংকট। চলুন এই বিশ্লেষণে আমরা একটু বোঝার চেষ্টা করি কেন একটা নির্বাচনকে ঘিরে এত অনিশ্চয়তা তৈরি হলো, এর পেছনের কারণগুলো আসলে কি, আর এই সংকট ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। মূল প্রশ্নটা হলো, একটা সাধারণ নির্বাচন, সেটা নিয়ে এত অনিশ্চয়তা কেন? দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ঠিক কী এমন ঘটছে যা পুরো ব্যাপারটাকে এতটা জটিল করে তুলেছে? চলুন এই উত্তরটাই খোঁজার চেষ্টা করা যাক। তো এই সংকটের একেবারে গোড়াতেই আছে রাজনৈতিক অচলাবস্থা। দেশের প্রধান দলগুলোর মধ্যে কোনো রকম সমঝোতার বদলে দূরত্ব যেন বেড়েই চলেছে, আর এটাই নির্বাচনী প্রক্রিয়াকে প্রায় অসম্ভব করে তুলেছে। সংকটের মূল কারণটা হলো প্রধান রাজনৈতিক দলগুলো একদম দুই মেরুতে অবস্থান করছে। যেমন ধরুন, বিএনপি বলছে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেম, যেখানে দলগুলো ভোটের হার অনুযায়ী সংসদে আসন পায়, সেটা কোনোভাবেই চলবে না। আর অন্যদিকে জামায়াত এনসিপির কথা হলো এই পিআর সিস্টেম না থাকলে তারা নির্বাচনেই অংশ নেবে না। গণভোটের প্রশ্নেও তাদের অবস্থান ঠিক উল্টো। এই যে একটা অনড় অবস্থান, এটাই আসলে সমঝোতার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। তাহলে প্রশ্ন আসে, কেন এই একরোখা মনোভাব? একটা সূত্র বলছে জামায়াতে ইসলামীর ভয়টা অন্য জায়গায়। তারা মনে করছে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি হয়তো বড় ব্যবধানে জিতে যাবে, আর তেমনটা ঘটলে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত তারা যে প্রভাব তৈরি করেছে সেটা পুরোপুরি হারাতে পারে। ক্ষমতার এই জটিল হিসাবেই সমঝোতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই পুরো রাজনীতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটা ডকুমেন্ট, নাম তার জুলাই সনদ। চলুন দেখি কি আছে এই সনদে, আর কেনই বা এটা নিয়ে এত মতবিরোধ। সহজ করে বললে, এই জুলাই জাতীয় সনদটা হচ্ছে ৮৪টা প্রস্তাবিত রাষ্ট্রীয় সংস্কারের একটা প্যাকেজ। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, বিচার বিভাগ, এই সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার আনার জন্য জাতীয় ঐকমত্য কমিশন এটা তৈরি করেছে। কিন্তু আসল প্যাচটা লেগেছে এটা কার্যকর করা নিয়ে। যেমন সংস্কারগুলো কিভাবে বাস্তবায়ন হবে, এটা নিয়ে গণভোট হবে কিনা, অথবা এই সনদটা সংবিধানের চেয়েও বেশি গুরুত্ব পাবে কিনা, এই সব নিয়েই বিরাট মত পার্থক্য। এমনকি অনেকগুলো প্রস্তাবে নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত যোগ করা হয়েছে, যা দলগুলোর মধ্যেকার বিভেদটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর এটা কি নির্বাচনের আগে হবে না পরে, সেই বিতর্কে তো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার তারিখ পিছিয়ে ১৫ই সেপ্টেম্বর করা হয়েছে। এই যে জটিলতা, এটা নিয়ে কিন্তু নাগরিক সমাজেও প্রশ্ন উঠছে। যেমনটা একটা সংলাপে একজন বক্তা বলছিলেন, এত নোট অফ ডিসেন্ট আর সুপারিশ সহ একটা সনদকে কিভাবে গণভোটে দেওয়া সম্ভব? এই একটা প্রশ্নই কিন্তু পুরো প্রক্রিয়ার ভবিষ্যৎকে অনিশ্চিত করে দিয়েছে। এই যে রাজনৈতিক উত্তাপ, এটা কিন্তু শুধু আলোচনার টেবিলেই আটকেনি, এর আঁচ এখন ছড়িয়ে পড়েছে দেশের শিক্ষাঙ্গনগুলোতেও। চলুন দেখি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোর এখনকার পরিস্থিতিটা ঠিক কী। অবশ্য একটা দিকে আশার আলোও আছে। যেমন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়, ডাকসু নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসই যেন উৎসবে মেতে উঠেছে। শিক্ষার্থীরা প্যানেল বানাচ্ছে, থিম সং তৈরি করছে, প্রচার চালাচ্ছে, গণতন্ত্রের একটা দারুণ চর্চা চলছে সেখানে। কিন্তু এই একটা ছবির ঠিক উল্টো চিত্রটাই দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। একদিকে শিক্ষকরা তাদের বেতন ভাতার দাবিতে দেশজুড়ে আন্দোলনে নেমেছেন, অন্যদিকে জগন্নাথ বা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে। আবার রবীন্দ্র আর কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের দাবি স্থায়ী ক্যাম্পাস। এমনকি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদবি নিয়ে বুয়েটের শিক্ষার্থীরাও রাস্তায় নেমেছে। সব মিলিয়ে মনে হচ্ছে দেশের রাজনৈতিক সংকটের একটা প্রতিচ্ছবি যেন ফুটে উঠছে শিক্ষাঙ্গনের এই বিক্ষোভে। দেশের ভেতরের এই রাজনৈতিক আর সামাজিক অস্থিরতা তো আছেই, এর সাথে বাংলাদেশকে লড়তে হচ্ছে বিশাল মানবিক আর অর্থনৈতিক চাপ নিয়েও। আর এই বিষয়গুলো সংকটকে আরও বাড়িয়ে তুলছে। ১.২ মিলিয়ন, মানে প্রায় ১২ লক্ষ, এই বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী এখন বাংলাদেশে আছে। ভাবা যায় এর ব্যাপকতা? এটা একটা বিশাল মানবিক দায়িত্ব।
আর এর মধ্যেই সবচেয়ে বড় আশঙ্কার খবরটা হলো বিশ্ব খাদ্য কর্মসূচি অর্থাৎ WFP পরিষ্কার জানিয়ে দিয়েছে যে জরুরি তহবিল না পেলে ৩০শে নভেম্বরের পর এই বিশাল জনগোষ্ঠীর জন্য কোনো খাবারই থাকবে না। পরিস্থিতি একেবারে শূন্যের কোঠায় নেমে আসবে। তহবিলের এই ঘাটতি দেখলেই বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়াবহ। আগামী ১২ মাসের জন্য যেখানে দরকার প্রায় $১৭৩ মিলিয়ন, সেখানে তহবিলের অবস্থা প্রায় শূন্য। এই বিশাল ফারাক একটা আসন্ন মানবিক বিপর্যয়ের দিকেই ইঙ্গিত করছে। এই মানবিক সংকটের গভীরতা কতটা তা একজন চিকিৎসকের একটা কথাতেই পরিষ্কার হয়ে যায়। তিনি বলছেন, প্রতিদিন শুধু এই একটি স্বাস্থ্যকেন্দ্রে ১০ থেকে ১৫টি রোহিঙ্গা শিশুর জন্ম হয়, যাদের অনেকেই অপুষ্টিতে ভোগা এবং অপ্রাপ্ত বয়স্ক মায়ের সন্তান। এই একটা বাক্যই কিন্তু পুরো পরিস্থিতিটা আমাদের সামনে তুলে ধরে। একদিকে এই মানবিক সংকট, আরেকদিকে চলছে অর্থনৈতিক টানাপোড়েন। ২০২৬ সালে স্বল্প উন্নত দেশের তালিকা বা LDC থেকে বাংলাদেশের বের হয়ে আসার কথা, কিন্তু দেশের ব্যবসায়ী মহল বলছে অর্থনীতিকে বাঁচাতে এই উত্তরণ আরও পিছিয়ে দেওয়া হোক। এটাও কিন্তু দেশের জন্য আর একটা বড় চ্যালেঞ্জ। এইসব রাজনৈতিক, সামাজিক আর মানবিক সংকটের মধ্যেই একটা পত্রিকা থেকে উঠে এসেছে এক বিস্ফোরক অভিযোগ। একটা নতুন ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, যা পুরো পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। নয়াদিগন্ত পত্রিকার একটা রিপোর্টে ঠিক যা বলা হয়েছে তা হল, দেশকে আবার অস্থিতিশীল করে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন ফেরাতে নতুন পরিকল্পনা করা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অভিযোগ, আর আমরা এখানে কেবল সূত্র থেকে পাওয়া তথ্যটাই তুলে ধরছি। রিপোর্টটাতে অভিযোগগুলো বেশ গুছিয়ে বলা হয়েছে। যেমন বলা হয়েছে, একজন বড় ব্যবসায়ী দিল্লি গিয়ে পলাতক নেত্রী শেখ হাসিনার সঙ্গে গোপনে দেখা করেছেন এবং সেখানে নাকি ২৫০০ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে। আরও অভিযোগ করা হয়েছে, বাংলাদেশকে অস্থিতিশীল করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর জন্য নাকি আরও ২০০০ কোটি টাকার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। সবশেষে বলা হচ্ছে, ওই একই ব্যবসায়ী নাকি ধর্মীয় সফরের নামে মক্কায় অন্য পলাতক নেতাদের সঙ্গেও দেখা করেছেন। আবারও মনে করিয়ে দিচ্ছি, এই সব তথ্য কিন্তু ওই নির্দিষ্ট পত্রিকার প্রতিবেদন থেকে নেওয়া। তাহলে পুরো ছবিটা কি দাঁড়ালো? একদিকে রাজনৈতিক অচলাবস্থা, অন্যদিকে শিক্ষাঙ্গনের চরম অস্থিরতা। এর সাথে যোগ হয়েছে একটা ভয়ঙ্কর মানবিক সংকট, আর তার উপর রয়েছে নেপথ্যে এক গভীর ষড়যন্ত্রের অভিযোগ। এই সব কিছুর মাঝে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কোন পথে? এই প্রশ্নটি আজ সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে।